হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু পাঠশালা ইউটিউব চ্যানেল। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে 48 নম্বর ক্লাসে সকলকে স্বাগত। তোমরা যদি আগত পরীক্ষাগুলিতে কারেন্ট অ্যাফেয়ার্স কমন পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি ফলো করে এই ক্লাসটি করতে থাকো। আশা করি এই ক্লাস থেকে তোমরা সবাই আগত পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স কমন পেয়ে যাবে। আমাদের এই ক্লাসটি প্রতিদিন সকাল 6টার সময় প্রোভাইড করা হয়, যেই ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি এক্সট্রা জিকেগুলিও কভার করা হয়। আজকে আমাদের এই ক্লাসটি হলো 48তম ক্লাস, অর্থাৎ বিগত 47টি ক্লাস ধরে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করে আসছি। যদি আমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আজকের ক্লাসটি হতে চলেছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আশা করি আজকের ক্লাসটি সকলের ভালো লাগবে, তো দেখতে থাকো আজকের ক্লাসটি। আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি হলো, ভারতের ভারী উপগ্রহ GSAT-20 কে উৎক্ষেপণ করবে? অপশান এ জাক্সা, অপশান বি স্পেসএক্স, অপশান সি ইসরো, অপশান ডি রসকসমস। সঠিক উত্তরটি হলো অপশান বি স্পেসএক্স। ভারতের ভারী উপগ্রহ GSAT স্পেসএক্স উৎক্ষেপণ করেছে। এবার অ্যাডিশনাল ইনফরমেশন এই সম্পর্কিত কিছু তথ্য দেখে নাও। স্পেসএক্স 19 নভেম্বর 2024 ভারতে ভারী উপগ্রহ GSAT উৎক্ষেপণ করেছে। এই স্যাটেলাইটটি স্পেসএক্স এর ফালকন 9 রকেট থেকে উৎক্ষেপণ করা হয়েছে। যদি পরীক্ষায় আসে যে স্পেসএক্স কে উৎক্ষেপণ করেছে, স্পেসএক্স, এবং কোন রকেট থেকে, ফালকন 9। আমেরিকার ফ্লোরিডায় কেপ ক্যানাভেরাল থেকে GSAT-20 উৎক্ষেপণ করা হয়েছে। আরও কিছু তথ্য দেখে নাও অ্যাডিশনাল ইনফরমেশনে। GSAT-20 হলো ভারতের সবচেয়ে ভারী উপগ্রহ। এই GSAT-20 ভারতের একটি যোগাযোগ উপগ্রহ। এটিও পরীক্ষা দিতে পারে যে সম্প্রতি কোন উপগ্রহটি ভারতের স্পেসএক্স লঞ্চ করেছে, সেটি কি সম্পর্কিত যোগাযোগ উপগ্রহ। এটি হবে ভারতের প্রথম মিশন যা স্পেসএক্সের ফালকন 9 রকেট থেকে উৎক্ষেপণ করা হয়েছে। এই প্রশ্নটিও পরীক্ষা দিতে পারে। GSAT-20 এর প্রথম পরীক্ষা 23 জুন 2022 সালে করা হয়েছিল। যেহেতু এখানে ফালকন 9 রকেটের কথা এসেছে, তাই আমরা ফালকন 9 রকেট সম্পর্কিত কিছু তথ্য দেখে নিই অ্যাবাউট অফ দ্য টপিকে। ফালকন 9 হলো একটি দ্বি-পর্যায়ের রকেট যা এলন মাস্কের জনপ্রিয় মহাকাশ সংস্থা স্পেসএক্স দ্বারা তৈরি করা হয়েছে। স্পেসএক্সের মতে এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী একটি রকেট হলো ফালকন 9। এবার দেখো আজকে 2 নম্বর প্রশ্নটি। ভারত কোন দেশে কল্যাণমূলক কর্মসূচির জন্য খাদ্যশস্য পাঠিয়েছে? অপশান এ মায়ানমার, অপশান বি সুরিনাম, অপশান সি ভেনেজুয়েলা, অপশান ডি হলো আর্জেন্টিনা। সঠিক উত্তরটি হলো অপশান বি সুরিনাম। ভারত সুরিনামে কল্যাণমূলক কর্মসূচির জন্য খাদ্যশস্য পাঠিয়েছে। ভারত সুরিনামের সামাজিক কল্যাণমূলক কর্মসূচি সহায়তার জন্য 425 মেট্রিক টন খাদ্যশস্য এবং খাদ্য সামগ্রী প্রথম চালান পাঠিয়েছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক 1976 সালে শুরু হয়েছিল। এবার দেখো সুরিনাম সম্পর্কিত কিছু স্ট্র্যাটেজিকে। সুরিনাম দেশটি দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্গত একটি হলো দেশ। সুরিনামের রাজধানী হলো পারমারিবো। এর প্রেসিডেন্ট বর্তমানে রয়েছে চন্ডিকা প্রসাদ সান্তোখি। সুরিনামের মুদ্রা হলো সুরিনামিস ডলার। এবার দেখে নাও আজকে 3 নম্বর প্রশ্নটি। G20 শীর্ষ সম্মেলন 2025 কোন দেশে শুরু হয়েছে? এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা পরীক্ষা দেবেই। অপশান এ আমেরিকা, অপশান বি জাপান, অপশান সি ব্রাজিল, অপশান ডি হলো রাশিয়া। সঠিক উত্তরটি হলো অপশান সি ব্রাজিল। G20 শীর্ষ সম্মেলন 2024 ব্রাজিলে শুরু হয়েছে। এই সম্মেলন 18 থেকে 19 নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। ভারত থেকে এই সম্মেলনে যোগ দিয়েছেন PM মোদি। দ্য থিম অব দ্য G20 সামিট 2024 ইজ, অর্থাৎ 2024 G20 সামিটের থিম কী ছিল? বিল্ডিং এ জাস্ট ওয়ার্ল্ড অ্যান্ড এ সাস্টেনেবল প্ল্যানেট। এটি ছিল G20 সামিটের থিম। ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার সাথে G20 ট্রাইকারে অংশগ্রহণ করেছে। যেহেতু এখানে G20 কথা এসে, তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে G20 ইতিহাস দেখে নেব। G20 প্রতিষ্ঠিত হয়েছিল 26 সেপ্টেম্বর 1999 সালে। কোন উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? আন্তর্জাতিক আর্থিক স্থিতিশীলতা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নতি করার জন্য এটি স্থাপিত হয়েছিল। 2008 সালে ওয়াশিংটনে G20 প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। 2023 সালে এই G20 সামিট হয়েছিল ভারতে, এবং 2024 অর্থাৎ এই বছর G20 সামিটটি হলো ব্রাজিলে। 2025 সালে G20 সামিট হবে দক্ষিণ আফ্রিকায়। G20 সদস্যরা বিশ্বব্যাপী জিডিপির প্রায় 85%, বিশ্ব বাণিজ্যের 75% এবং বিশ্বের জনসংখ্যার প্রায় 2/3% প্রতিনিধিত্ব করে থাকে। 9 সেপ্টেম্বর 2023 আফ্রিকান ইউনিয়ন G20-র একটি নতুন সদস্য হয়েছে।
তাহলে আমরা G20 সম্পর্কিত বিস্তারিত আলোচনা করে নিলাম। এবার এখানে দেখে নেব প্রধান জাতীয় সম্মেলন 2024 সালে ঘটেছে এরকম। কোয়াড সামিট 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? আমেরিকায়। এসসিও মিটিং পাকিস্তানে এটি অনুষ্ঠিত হয়েছিল এবং এই মিটিংয়ে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর অংশগ্রহণ করেছিলেন। সপ্তম ইন্ডিয়ান ওশেন কনফারেন্স 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? অস্ট্রেলিয়ায়। 11তম ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ইউএইতে অনুষ্ঠিত হয়েছে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2024 স্পেনে হয়েছে। 50তম G7 সামিট 2024 ইটালিতে হয়েছে। এশিয়ান ক্লিন এনার্জি সামিট 2024 সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে। ব্রিক্স সামিট 2024 রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত হয়েছে। জৈবিক বৈচিত্র্য উপর জাতিসংঘের সম্মেলন অর্থাৎ COP16 2024 কলম্বিয়াতে অনুষ্ঠিত হয়েছে। আরও কিছু এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। গ্রিন হাইড্রোজেন 2024 আন্তর্জাতিক সম্মেলন নিউ দিল্লিতে হয়েছে। প্রথম সম্মিলিত কমান্ডার সম্মেলন 2024 লখনৌতে হয়েছে। ভারত ও জাপানের মধ্যে 2+2 আলোচনা নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ভয়েস অর্থাৎ থার্ড ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিট এটি কোথায় হয়েছে? ভারতে হয়েছে। বিমস্টেক বুসিনেস সামিট ভারতে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি 2024 16তম সভা হয়েছে নিউ দিল্লিতে। গ্লোবাল ইন্ডিয়া এআই সামিট 2024 নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। G20 শীর্ষ সম্মেলন 2024 এটি হয়েছে ব্রাজিলে। তাহলে আমরা গুরুত্বপূর্ণ সম্মেলনগুলি দেখে নিলাম যেগুলি 2024 সালে ঘটেছে এবং এগুলি থেকে পরীক্ষা কমন আসবেই। এবার দেখো আজকে 4 নম্বর প্রশ্নটি, কে এটিপি ফাইনালস 2024 শিরোপা জিতেছেন? অপশান এ জানিক সিনার, অপশান বি রাফেল নাদাল, অপশান সি রজার ফেডারার, অপশান ডি হলো নভাক জোকোভিচ। সঠিক উত্তরটি হলো অপশান এ জানিক সিনার। জানিক সিনার এটিপি ফাইনাল 2024 শিরোপাটি জিতেছেন। এই এটিপির ফুল ফর্ম কি? অ্যাসোসিয়েশন অফ টেনিস প্রফেশনালস। ইটালির জানিক সিনার আমেরিকার টেলর ফিটজকে হারিয়ে এটিপি ফাইনাল 2024 শিরোপাটি জিতেছেন। জনিক সিনার প্রথম ইটালীয় টেনিস খেলোয়াড় যিনি এটিপি ফাইনালে জয়ী হয়েছেন। এটিপি ফাইনাল 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? ইটালিতে অনুষ্ঠিত হয়েছে। এবার দেখো অ্যাবাউট অফ দ্য টপিকে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। WTA ফাইনাল 2024 একক শিরোনাম জিতেছে কে? কোকো গফ, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। অস্ট্রেলিয়ান ওপেন 2024 পুরুষদের একক জিতেছেন জানিক সিনার, তিনি হলো ইটালির বাসিন্দা। ইউএস ওপেন 2024 পুরুষদের একক পুরস্কার জিতেছেন কে? জানিক সিনার। অর্থাৎ যে আমাদের 4টি গ্র্যান্ড স্ল্যাম আছে তার মধ্যে অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস ওপেনে পুরুষদের মধ্যে কে খিতাব জিতেছেন একক বিভাগে? জানিক সিনার। এবার দেখে নাও পরের কারেন্ট অ্যাফেয়ার্সটি অর্থাৎ আজকে থাম্বনেলের প্রশ্নটি, ভারতের 56তম টাইগার রিজার্ভ কোনটি ঘোষিত হয়েছে? অপশান এ মুকুন্দ হিলস টাইগার রিজার্ভ, অপশান বি মানস টাইগার রিজার্ভ, অপশান সি গুরু ঘাসিদাস তামর পিংলা টাইগার রিজার্ভ, অপশান ডি হলো বান্ধবগড় টাইগার রিজার্ভ। সঠিক উত্তরটি হলো অপশান সি গুরু ঘাসিদাস তামর পিংলা টাইগার রিজার্ভ। এটি হলো ভারতের 56তম টাইগার রিজার্ভ। কেন্দ্রীয় সরকার ছত্তিশগড়ের গুরু ঘাসিদাস তামর পিংলাকে দেশের 56তম বাঘ সংরক্ষণগার হিসাবে ঘোষণা করেছে। এই বাঘ সংরক্ষণাগারটি 1829 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। গুরু ঘাসিদাস তামর পিংলা টাইগার রিজার্ভ হলো ছত্তিশগড়ের 4র্থ বাঘ সংরক্ষণাগার। আরও কিছু তথ্য দেখো, এটি দেশের 3য় বৃহত্তম বাঘ সংরক্ষণ। এটি গুরু ঘাসিদাস জাতীয় উদ্যান এবং তামর পিংলা বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে গঠিত। এবার আমরা চলে যাব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের 6 নম্বর প্রশ্নে। নো ইয়োর মেডিসিন অ্যাপ কে চালু করেছে? অপশান এ ডক্টর মনসুখ মান্দাভিয়া, অপশান বি অমিত শাহ, অপশান সি অনুরাগ ঠাকুর, অপশান ডি হলো অশ্বিনী বৈষ্ণব। সঠিক উত্তরটি হলো অপশান এ ডক্টর মনসুখ মান্দাভিয়া নো ইয়োর মেডিসিন অ্যাপটি চালু করেছে। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্দাভিয়া খেলাধুলায় ডোপিংয়ের বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করতে নো ইয়োর মেডিসিন অর্থাৎ KYM এই অ্যাপটি চালু করেছেন। অ্যাথলেটস, কোচ এবং পুরনো ক্রীড়া সম্পাদককে ডোপিং প্রতিরোধে সচেতন করার লক্ষ্যে এই অ্যাপটি চালু করা হয়েছে। এবার দেখে নাও আজকে অ্যাবাউট অফ দ্য টপিকে কিছু অ্যাপ এবং পোর্টাল যেগুলি 2024 সালে লঞ্চ করা হয়েছে। কালারফুল ফিশ অ্যাপ, এটি মৎস্য মন্ত্রণালয় লঞ্চ করেছে। সিবক্স পোর্টাল নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় এটি শুরু করেছে। এভিডেন্স অ্যাপ রাজস্থান সরকার যেটি লঞ্চ করেছে। লোকনাথ অ্যাপ মধ্যপ্রদেশ সরকার লঞ্চ করেছে। ওয়ালেট অ্যাপ গুগল লঞ্চ করেছে। সংগান অ্যাপ এটি হচ্ছে
আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স এই অ্যাপটি লঞ্চ করেছে। সারথি 2.0 অ্যাপ সেবি লঞ্চ করেছে। নির্মাণ পোর্টাল কোল ইন্ডিয়া লিমিটেড লঞ্চ করেছে। হাতি অ্যাপ আসাম রাজ্য সরকার এই অ্যাপটি লঞ্চ করেছে। তাহলে আমরা কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ এবং পোর্টাল দেখে নিলাম। যদি আমাদের ক্লাসটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ক্লাসটি সাবস্ক্রাইব করে লাইক করে দিও। এবার দেখো আজকে 7 নম্বর প্রশ্ন, ওলঙ্গং বিশ্ববিদ্যালয় কোন দেশের অন্তর্গত যা গুজরাটে গিফট সিটিতে ক্যাম্পাস শুরু করেছে? অপশন এ জার্মানি, অপশন বি জাপান, অপশন সি চীন, অপশন ডি হলো অস্ট্রেলিয়া। সঠিক উত্তরটি হলো অপশন ডি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওলঙ্গং গুজরাটে গিফট সিটিতে ইন্ডিয়া ক্যাম্পাস চালু করেছে। বিশ্ববিদ্যালয় আর্থিক প্রযুক্তিতে স্নাতকোত্তর এবং স্নাতক সার্টিফিকেট প্রোগ্রাম অফার করবে। এবার দেখো আরও কিছু তথ্য। গিফট সিটি কোথায় অবস্থিত? গুজরাটের গান্ধীনগরে অবস্থিত। গিফট সিটি গুজরাটের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স টেক সিটি নামেও পরিচিত। এবার দেখো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্নটি, কোন দেশ সম্প্রতি টাইফুন ম্যানিয়ে দ্বারা প্রভাবিত হয়েছে? অপশন এ মরক্কো, অপশন বি মাদাগাস্কার, অপশন সি ফিলিপাইন, অপশন ডি হলো ইন্দোনেশিয়া। সঠিক উত্তরটি হলো অপশন সি ফিলিপাইন। সম্প্রতি ফিলিপাইন দেশ টাইফুন ম্যানিয়ে দ্বারা প্রভাবিত হয়েছে। যেহেতু এখানে কিছু ঝড়ের কথা এসছে অর্থাৎ ঘূর্ণিঝড়ের কথা এসছে, তাই আমরা অ্যাবাউট দ্য টপিকে কিছু ঘূর্ণিঝড় সম্পর্কিত দেখে নিই। ঘূর্ণিঝড় ডানা ভারতের উড়িষ্যা রাজ্যকে প্রভাবিত করেছে এবং এর নামকরণ কে করেছে? কাতার। এবছর হ্যারিকেন হেলেন এবং হ্যারিকেন মিল্টন আমেরিকার ফ্লোরিডা রাজ্যকে প্রভাবিত করেছে, অর্থাৎ আমেরিকার ঘূর্ণিঝড়কে বলা হয় হ্যারিকেন। সম্প্রতি জাপানের টাইফুন সানশান ও অ্যাম্পিল হ্যারিকেন আঘাত করেছে, অর্থাৎ জাপানে ঘূর্ণিঝড়কে বলা হয় টাইফুন, অর্থাৎ দক্ষিণ দক্ষিণ চীন সাগরের ঘূর্ণিঝড়কে টাইফুন বলা হয়। এবার দেখো টাইফুন গেমেই চীনকে প্রভাবিত করেছে। ঠিক আছে, তাহলে আমরা গুরুত্বপূর্ণ কিছু ঝড় সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্সগুলি দেখে নিলাম। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি। যদি ক্লাসটি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুর মধ্যে শেয়ার করে দিও। আর ধন্যবাদ সবাইকে ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য।